হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লিসি অনলাইন। আমি তোমাদের কেমিস্ট্রির টিচার এবং সেই সাথে ভৌতিকজ্ঞান পড়াবো। দশম শ্রেণীর জন্য তোমরা যে অথারের বইটা তোমরা দেখতে পারো সেটা হচ্ছে অভিনব, যেটা হচ্ছে ভট্টাচার্য ব্রাদার্সের লেখা। লেখকের নাম হচ্ছে ধনঞ্জয় সরকার এবং ডক্টর অশোক কুমার ঘোষ। আচ্ছা, ক্লাস 10-এ পড়ার জন্য যেটা আমাদের দরকার সেটা হচ্ছে আমাদের বেসিক কিছু ইন্ট্রোডাকশন বা বেসিক কনসেপ্ট আমাদের কিছু লাগবে এই ক্লাস 10 ভৌতবিজ্ঞান পড়তে হলে। হুম কারণ এর আগে আমরা দেখেছি ক্লাস 10 ভৌতবিজ্ঞানের দুটি শাখা, যা আমরা পরে সায়েন্স 11-এ গিয়ে দেখব। একটা নাম হচ্ছে ফিজিক্স আর একটা নাম হচ্ছে কেমিস্ট্রি, যাকে আমরা ফিজিক্সকে বাংলায় আমরা কি বলবো, পদার্থবিদ্যা, এবং কেমিস্ট্রিকে বলবো আমরা রসায়নবিদ্যা। তাই ভৌতবিজ্ঞান ঠিকঠাক ভাবে না পড়লে তোমরা সায়েন্সে খুবই সমস্যা হবে এবং সেখান থেকে কিছুই তোমরা বুঝতে পারবে না। তাই ভৌতবিজ্ঞান ভালো করে পড়তে হবে যদি তোমরা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করতে চাও বা সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাও বা ফিজিক্স নিয়ে পরে ভবিষ্যতে এগোতে চাও। আচ্ছা, ভৌতবিজ্ঞানের প্রথম আমাদের ফার্স্ট সামেটিভে যে কয়েকটা অধ্যায় আছে তার মধ্যে প্রথম অধ্যায় আমাদের রয়েছে, সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। আচ্ছা, কেন হঠাৎ করে আমরা এই পরিবেশের জন্য ভাবনা এই অধ্যায়টাই পড়ব, সেটা বলার আগে আমাদের জানতে হবে যে যতই আমরা বিজ্ঞান নিয়ে নাড়াচাড়া করি না কেন, আমাদের দুটো জিনিস ঠিকঠাক থাকলে তাও তখনই আমরা বিজ্ঞান নিয়ে ভালো মতো চর্চা করতে পারবো। সেটা হচ্ছে স্বাস্থ্য আর একটা হচ্ছে পরিবেশ। স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে আমাদের পড়াশোনা করতে, সব দিক দিয়ে যে কোনো কাজকর্ম করতে আমাদের খুবই যেমন কমফোর্টেবল ফিল আমরা করব, তেমনই পরিবেশ যদি ভালো থাকে সেই সাথে আমরা একই সাথে এইটা নিয়ে আমরা পড়াশোনা করতে পারবো। বা পরিবেশ যদি কোনো ধরনের কোনো নোংরা বা হ্যান ত্যান দূষণ ইত্যাদি থাকে তাহলে আমাদের স্বাস্থ্যের উপর সেটার প্রভাব পড়বে, যার দরুন সেটা আমাদের পড়াশোনার উপর প্রভাব পড়বে। যাই হোক, এই অধ্যায়ের মূল যে জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনায় প্রথম আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বায়ুমণ্ডল, আর 2 নম্বর হচ্ছে শক্তি। শক্তির বিভিন্ন রকম ব্যবহার, সঠিক বা যথার্থ ব্যবহার, এবং কি পরিবেশের বায়ুমণ্ডলের সম্বন্ধে আমরা কিছু জিনিস জেনে নেব। আচ্ছা, পরিবেশে বায়ুমণ্ডল বলতে হলে পৃথিবীর সৃষ্টির বায়ুমণ্ডল আমরা কাকে বলছি সেই সম্বন্ধে আমরা একটু জেনে নিই। পৃথিবীর সৃষ্টির একদম শুরু থেকে যে অভ্যন্তরস্থ অঞ্চল থেকে যে ধরনের যে ধরনের পদার্থগুলো গ্যাস আকারে বিস্তার লাভ করেছে তাদেরকে আমরা কি বলবো না, বায়ুমণ্ডল। হ্যাঁ, এবার আমরা জানি যে পৃথিবীর একটা কি অভিকর্ষ বল আছে, যে অভিকর্ষ বল কি করে না, যে কোনো কিছুকে, সেটা জড় হোক বা সজীব হোক, যে কোনো কিছুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। তেমনই গ্যাস বা বায়ুমণ্ডলকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করবে। এই আকর্ষণ বলের উপর ভিত্তি করে বায়ুমণ্ডল কি একটা বলয়াকার বা একটা ছাতার ন্যায় বা একটা গোলাকার ন্যায় অঞ্চল জুড়ে এই বায়ুমণ্ডলটা অবস্থান করছে। এবং এই বায়ুমণ্ডলে কতদূর পর্যন্ত এই বায়ুমণ্ডল আছে, কোথায় কোন গ্যাস আছে, কোথায় কি রকম প্রভাব আছে, এরই উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে আমরা প্রধানত 5টি ভাগে ভাগ করছি। এই ভাগটা কিসের উপর ভিত্তি করে না, উচ্চতা এবং উষ্ণতার উপর ভিত্তি করে। উচ্চতা এবং উষ্ণতার উপর ভিত্তি করে উচ্চতা 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 এবং উচ্চতা এবং উষ্ণতার উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে আমরা প্রধানত 5টি ভাগে ভাগ করেছি। আচ্ছা, কেন হঠাৎ উচ্চতা এবং উষ্ণতার উপর ভিত্তি করে বায়ুমণ্ডলে ভাগ করছি সেটা হচ্ছে বায়ুমণ্ডল শুরুতে বলছিলাম কি না, অভিকর্ষ বল একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কাজ করে, তার বাইরে অভিকর্ষ বল কাজ করবে না। তাহলে বায়ুমণ্ডলকেও একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আকর্ষণ করবে অভিকর্ষ বল পৃথিবী। সেই জন্য কি না, তুমি যত নিচ থেকে উপর দিকে যাবে সেটা বায়ুর ঘনত্ব দিক দিয়ে অথবা উষ্ণতার দিক দিয়ে কি রকম তারতম্য হবে সেই দিক দিয়ে আমরা বিভিন্ন স্তরে ভাগ করছি। আর এই যে তত্ত্বগুলো কে দিচ্ছে না, এই তত্ত্বগুলো আমরা পেয়েছি বিভিন্ন রকম কৃত্রিম যে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ বা বেতার তরঙ্গ, বা রাউইন সন্ডে বলে একটা বেলুন আছে প্যারাশুটের মতো। প্যারাশুটের মতো এটা বেলুন, আমরা প্যারাশুট তো সবাই কম বেশি দেখেছি। হ্যাঁ, এরকম একটা বেলুন। এবার এইখানে কি থাকে না, আমরা ক্লাস 9-এ যে সোনার পড়েছি, সোনার এখানে একটা যন্ত্র বসানো থাকে,
যেটা কি হয়, যেটাতে শব্দ তরঙ্গ পাঠানো হয় এবং এই যন্ত্রটাতে কি হয় না গ্রহণও হয়, অর্থাৎ প্রেরণ আর গ্রাহক একই সাথে থাকে। এখান থেকে বিশ্লেষণ করে আমরা দেখব যে কোন স্তরে কিরকম প্রভাব বা কোন স্তরে উষ্ণতা বা চাপ বা কোন স্তরে কোন স্তরটা কিসের জন্য বিখ্যাত সেসব নিয়ে আমরা এখানে পড়ব। আচ্ছা, এই উষ্ণতা এবং উচ্চতার উপর ভিত্তি করে আমরা বায়ুমণ্ডলকে 5 ভাগে ভাগ করছি। সেটা প্রথম যে ভাগটা আমরা দেখব সেটা কি না, সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। এখান থেকে এই স্তরগুলো থেকে আমাদের কেমন ধরনের প্রশ্ন পড়ে না, ম্যাক্সিমাম প্রশ্ন আমাদের এমসিকিউ পড়বে শুধুমাত্র এই টপিকটা, শুধুমাত্র এই যে 5টি ভাগে বিভক্ত যে স্তর, এই 5টা ভাগে বিভক্তের মধ্যে আমাদের এখানে ম্যাক্সিমাম এমসিকিউ পড়বে, না হলে আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোই পড়ে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এমসিকিউ আমাদের এখান থেকে পড়বে। যে কোনো তোমরা পর্ষদের প্রশ্ন দেখতে পারো, এখান থেকে ম্যাক্সিমাম কি না এমসিকিউ গুলো পড়ে। এখান থেকে আমরা একদম টু দা পয়েন্টে পড়বো যে যে কোনো স্তর কিসের জন্য উল্লেখযোগ্য বা কি প্রভাব প্রকৃতির উপর ফেলেছে সেইটা মূলত আমরা এখানে দেখব। আচ্ছা, স্তর বলতে স্তর সম্বন্ধে যদি আমরা একটু বলি, তাহলে স্তর কি না, ধরো তুমি একটা কাঁচের গ্লাসে, যদি আমি কোনো কাঁচের গ্লাসে জল নেই, হ্যাঁ, এই জল নিয়ে আমি কি করলাম, কিছু পরিমাণ কাদা আমি দ্রবীভূত করে দিলাম, তারপরে কাঁচের গ্লাসটা তুমি কি রেস্ট হিসেবে রেখে নাও। রেস্ট হিসেবে যদি রেখে দাও তাহলে দেখবে যে কাঁচের গ্লাসের উপর থেকে নিচ অংশে যত যাবে না ওই কাদার পরিমাণটা বাড়বে। এবার এই জলটা যত অংশ জুড়ে কাঁচের গ্লাসে আছে সেই জলটাকে যদি আমি সমান কয়েকটি ভাগে ভাগ করি, সমান আমি ধরলাম কি সমান আমি কি 3টা বা 4টা ভাগে আমি ভাগ করেছি, প্রত্যেকটা ভাগে দেখবে যে জল এবং কাদার যে দ্রবীভূত অবস্থার পরিমাণটা দেখবে আলাদা হবে। এই কি প্রত্যেকটা ভাগকে আমরা বলছি কি এক একটা স্তর, প্রত্যেকটা ভাগকে আমরা কি বলছি না এক একটা স্তর। তেমনি টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার বিভিন্ন রকম যে স্তরগুলো বলছি যে এটা একই রকম ভাবে আমরা ভাগ করছি, কোনটাতে উষ্ণতা, কোনটাতে চাপ, কোনটাতে বায়ু, কোনটাতে বিভিন্ন রকম গ্যাস, কোনটাতে উষ্ণতা সব থেকে বেশি থাকবে, কোনটাতে কৃত্রিম উপগ্রহ থাকবে, কোনটাতে স্পেস স্টেশন, কোনটাতে মেরুজ্যোতি দেখা যাবে, কোনটাতে আলফা বিটা বা বিভিন্ন রকম যে ক্ষতিকর রশ্মিগুলো শোষিত হবে, এইগুলোর উপর ভিত্তি করে আমরা বলছি এই অমুক এর একে বলছে টপোস্ফিয়ার, তাকে বলছি যে স্ট্র্যাটোস্ফিয়ার, তাকে বলছে মেসোস্ফিয়ার, এইভাবে স্তরগুলো বলছি। আচ্ছা, টপোস্ফিয়ার কিসের জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আমাদের বায়ুমণ্ডলে? বায়ুমণ্ডলে ট্রপোস্ফিয়ার সম্বন্ধে বলতে হলে একদম যদি বেসিক থেকে শুরু করি, তাহলে ভূপৃষ্ঠ থেকে 16 কিমি পর্যন্ত, ভূপৃষ্ঠ থেকে 16 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে উচ্চতা পর্যন্ত এটা কি ট্রপোস্ফিয়ার অবস্থান করেছে। এই স্পিয়ারের কি হয় না, যেহেতু পৃথিবীর সব থেকে কাছের এইটা স্পিয়ার, সেই জন্য বা স্তর, সেই জন্য এই স্তরে কি হয় না, এই স্তরে এর আশেপাশে যে বায়ুমণ্ডলকে, তাহলে পৃথিবীর অভিকর্ষ বল বেশি পরিমাণে আকর্ষণ বল দ্বারা আকর্ষণ করবে তার নিজের কেন্দ্রের দিকে। তাই তাই এই স্তরে কি হয়, তাই এই স্তরে 1 নম্বর, এই স্তরে যে বায়ুমণ্ডলের 75%, বায়ুমণ্ডলের 75% গ্যাসীয় উপাদান, ধূলিকণা, জলীয় বাষ্প, কুয়াশা, বিভিন্ন রকম গ্যাস, সমস্ত কি 75% এই স্তরে অবস্থান করে। এই স্তরে কেন অবস্থান করে না, এই স্তরে অবস্থান করার কারণ হচ্ছে না পৃথিবীর সব থেকে কাছের স্তর, যা পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে অভিকর্ষ বলের মাধ্যমে। 75% বিভিন্ন রকম গ্যাসীয় উপাদান এই স্তরে অবস্থান করেছে। সেই জন্য কি হয় না, এই স্তরে বায়ুর ঘনত্ব ও চাপ সব থেকে বেশি হয়। সেই স্তরে এই জন্য কি হয়, বায়ুর ঘনত্ব ও চাপ সব থেকে বেশি হয়। 2 নম্বর কি না, এই স্তরে নিচ থেকে যত উপরের দিকে যাওয়া যাবে তত কি হয় না উষ্ণতা বা টেম্পারেচার কি হয় না কমতে থাকে। সেই জন্য এই স্তরকে কি বলা হয় না ক্রমহ্রাসমান স্তর বলা হয়, ক্রমহ্রাসমান স্তর বলা হয়, ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর বলা হয়, ক্রমহ্রাসমান
উষ্ণতা স্তর বলা হয়। ক্রম কথার অর্থ কি? ধীরে 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 উষ্ণতা কমছে। যত তুমি নিচ থেকে উপরের দিকে যাবে, শুধুমাত্র এই স্তরের ক্ষেত্রে তত কি না, নিচ থেকে যত তুমি উপরের দিকে যাবে তত কি উষ্ণতা ধীরে ধীরে কমতে থাকবে। এই জন্য এই স্তরকে কি বলা হয়? ক্রম হ্রাসমান উষ্ণতা স্তর। সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে বা এমসিকিউ প্রশ্ন হিসেবে আসতে পারে যে কোন স্তরে উষ্ণতা ক্রমে ক্রমে বা ধীরে ধীরে কমতে থাকে। এখানে বিভিন্ন রকম অপশন থাকবে, তার মধ্যে ট্রপোস্ফিয়ারটা কি আমাদের ঠিক চিহ্ন করতে হবে। 2 নম্বর কি না 3 নম্বর এই স্তর কিসের জন্য বিখ্যাত? মূলত না এই স্তরে যেহেতু 75% গ্যাসীয় উপাদান, ধূলিকণা, জলীয় বাষ্প, কুয়াশা, মেঘ এই স্তরে বেশি পরিমাণে থাকে, তাই এই স্তরেই ঝড়, বৃষ্টি, বজ্রপাত, যত ধরনের প্রাকৃতিক বিপর্যয় আছে, ঝড়, বৃষ্টি, বজ্রপাত, সমস্ত প্রাকৃতিক বিপর্যয়গুলি কি এই স্তরে সংঘটিত হয়, এই স্তরেই সৃষ্টি হয়। সেই জন্য এই স্তরকে কি বলা হয়? না ক্ষুব্ধ মণ্ডল। সেই জন্য এই স্তরকে কি বলা হয়? না ক্ষুব্ধ মণ্ডল। শর্ট প্রশ্ন হিসেবে খুবই ইম্পর্টেন্ট, একদম খুবই ইম্পর্টেন্ট ক্ষুব্ধ মণ্ডল শর্ট প্রশ্ন হিসেবে। তাই এই স্তরকে বলা হয় কি? না ক্ষুব্ধ মণ্ডল। ক্ষুব্ধ কথার অর্থ কি? রাগী। যেহেতু এই স্তরে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়গুলো হয়, সেই জন্য সেই নামানুসারে একে কি বলা হয় কি? না ক্ষুব্ধ মণ্ডল। ব্যাস, এই স্তর থেকে আর কিছু পড়তে হবে না, শুধু এই 3টা পয়েন্ট মনে রাখলেই হবে। এখান থেকে এমসিকিউ প্রশ্ন হিসেবে হলো কোন স্তরে ঝড়, বৃষ্টি, বজ্রপাত, প্রাকৃতিক বিপর্যয়গুলি ঘটে? তোমাকে বলতে হবে কি? ট্রপোস্ফিয়ার। বলে যে কোন যদি প্রশ্ন পড়ে এমসিকিউ ক্ষুব্ধ মণ্ডল কোন স্তরকে বলা হয়? অ্যান্সার কি একটাই হবে কি? ট্রপোস্ফিয়ার। এরপর যেটা আমরা পড়বো সেটা কি? স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার কিসের জন্য বিখ্যাত? বা স্ট্র্যাটোস্ফিয়ার বায়ুমণ্ডলের সব থেকে উল্লেখযোগ্য ভূমিকা যেটা পালন করে সেটা কি? 1 নম্বর কি না ট্রপোস্ফিয়ার, যেটা যার জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে, আর স্ট্র্যাটোস্ফিয়ার ঠিকটা উল্টোটা। এখানে কোনো ধরনের জলীয় বাষ্প, ধূলিকণা, কোনো কিছুই, মেঘ, কোনো কিছুই এই স্তরে থাকে না। সেই জন্য এই স্তরে কি ঝড়, বৃষ্টি, বজ্রপাত কোনো কিছুই ঘটে না। সেই জন্য এই স্তরকে কি বলা হয়? না শান্ত মণ্ডল। সেই জন্য এই স্তরকে কি বলা হয়? না শান্ত মণ্ডল। সেই জন্য এই স্তরকে কি বলা হয়? শান্ত মণ্ডল। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্নের জন্য যে শান্ত মণ্ডল কাকে বলা হয়, কোন স্তরকে বলা হয়? আমাকে বলতে হবে কি? না স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার। 2 নম্বর যেইটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে না ওজোন গ্যাস। হচ্ছে ওজোন গ্যাস। আমরা কম বেশি ওজোন গ্যাসের সম্বন্ধে আমরা জিওগ্রাফিতেও পড়েছি। তার অরিজিন হচ্ছে এই ভৌতবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স। ওজোন গ্যাস, ওজোন গ্যাসটা হচ্ছে এই স্তরে অবস্থান করে। ওজোন গ্যাসটা কি এই স্তরে অবস্থান করে। ওজোন গ্যাস, যার হচ্ছে সংকেত কি? O3। আমাদের ভৌতবিজ্ঞানের মূল উইক পয়েন্ট হচ্ছে কি না নামের সাথে সংকেত তোমাকে মনে রাখতেই হবে। ওজোন গ্যাস এই স্তরে অবস্থান করে, সেই জন্য এই স্তরকে কি বলা হয়? না ওজোন স্তর বলা হয়। সেই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারকে কি বলা হয়? না ওজোন স্তর। স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম কি? না ওজোন স্তর। সবই একটাই কথা, ওজোন স্তর। খুবই ইম্পর্টেন্ট ওজোন স্তর, স্ট্র্যাটোস্ফিয়ার বা ওজোনোস্ফিয়ার বলা হয়। এই স্তরের আরেকটা নাম কি? না ওজোনোস্ফিয়ার। ব্যাস, এই দুটো পয়েন্ট মনে রাখলেই হবে স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে। এরপর যেটা আমরা পড়বো সেটা কি? মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার কিসের জন্য বিখ্যাত বা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে? না এই স্তরে কি না সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায়। এই স্তরে সর্বনিম্ন তাপমাত্রা এই স্তরে দেখা যায়। সর্বনিম্ন তাপমাত্রা এই স্তরে কি না সর্বনিম্ন, সব থেকে কম তাপমাত্রা এই স্তরে দেখা যায়। সব থেকে কম তাপমাত্রা এই স্তরে দেখা যায়। সেই জন্য এই স্তরকে কি বলা হয়? না সর্বনিম্ন তাপমাত্রা স্তর বলা হয়। শুধুমাত্র মেসোস্ফিয়ার এর ক্ষেত্রে এই পয়েন্টটা মনে রাখলেই হবে, আর কোনো কিছু না জানলে হবে। এটা মনে রাখলে হবে, এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এরপর যেটা আমরা পড়বো সেটা কি না থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে পৃথিবীর বায়ুমণ্ডলের ক্ষেত্রে। 1 নম্বর কি না সূর্য থেকে সূর্য থেকে সূর্য 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 থেকে সূর্য থেকে বা মহাবিশ্বের যে কোনো অন্যান্য অংশ থেকে মহাবিশ্বের 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 অন্যান্য অংশ থেকে আসা অতিবেগুনি রশ্মি। তার মানে কি সূর্য তো দিনে দিন পুড়ছে। যেমন ধরো যে পৃথিবী কয়েক থেকেও বড় সূর্য,
কয়েক গুণ বড় সূর্য। এবার তুমি কল্পনা করো, তখন তুমি পৃথিবীতে আছো, পৃথিবীর সমেত যদি পড়ে, তাহলে পৃথিবীতে মানুষ সমেত গাছপালার সাথে বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিয়াল বা তোমার পারমাণবিক কেন্দ্রের কাছ থেকে সবকিছুই পড়বে। এবার সবার কাছ থেকে বিভিন্ন বিভিন্ন প্রকারের গ্যাস তৈরি হবে। বিভিন্ন রকম গ্যাস থাকবে। এই গ্যাসগুলো কি হয় না, পৃথিবীর বিভিন্ন বিশ্বব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়বে। তার মধ্যে কিছু গ্যাস কি হয়, যেগুলো হচ্ছে জীবজগতের ক্ষেত্রে, বিশেষ করে পৃথিবী যেসব প্রাণ আছে তাদের ক্ষেত্রে কি না ক্ষতিকারক প্রভাব ফেলে। তার মধ্যে তার মধ্যে কি ধরনের রশ্মিগুলো আমরা ভবিষ্যতে পরে কেমিস্ট্রি অনার্সে পড়বো, যে 6-7 প্রকারের রশ্মি পড়বো। এখানে শুধু জেনে রাখবো যে অতি বেগুনি রশ্মি, যাকে আমরা ইংলিশে বলি কি আল্ট্রা ভায়োলেট রে, আল্ট্রা ভায়োলেট রে,